আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি নবীন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো আমাদের আজকে কিন্তু সপ্তম শ্রেণী গণিত অনুশীলনী 1.1 পর্ব 4 এর আগে কিন্তু আমরা দুটি পর্ব দিয়েছি। যারা এখন পর্যন্ত দেখোনি তারা কিন্তু পর্বগুলো দেখে আসতে পারো। দেখো আমাদের আজকের অঙ্ক কিন্তু যে নিচের সংখ্যাগুলোকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে, এই অঙ্কগুলো করাবো। এখানে দেখো 4টি অঙ্ক রেখেছি, 4টি অঙ্ক। ক নম্বরে 147, খ নম্বরে 384, গ নম্বরে দেখো 1470, 23,805, এই কয়েকটা অঙ্কের সমাধান করাবো। প্রথমে আমরা 3-এর ক নাম্বার অঙ্কটি নিব। 3-এর ক নাম্বারে কি রয়েছে 147। প্রথম কাজ হবে 147 এইটা সুন্দরভাবে একটু লিখে আমরা একটু উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো এটা কি দিয়ে যায়, আচ্ছা আমরা কিন্তু মুখস্থ করব না। দেখো 147 আসলে এটা 2 দিয়ে যায় কিনা সেটা দেখব। দেখো 2 দিয়ে যায় না, 73.5 আসে। এরপর দেখো তাহলে আমরা কি করব, আমরা এখন 147কে ভাগ করব 3। দেখো 3 দিয়ে ভাগ করলে কি হয়, হ্যাঁ 49। অর্থাৎ আমরা যদি এখানে 147কে 3 দিয়ে ভাগ করলে তাহলে কিন্তু 49 হয়। এরপরে দেখো যে এইটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি, দেখো এটা কিন্তু 9, 49। এরপরে দেখো 7 কিন্তু 49 হবে এইরকম। তাহলে 147কে আমরা একটু লিখবো হলো গুণনীয়ক আকারে যে 3 গুণন 7 গুণন 7। এরপরে আমরা একটু জোড়া বানাবো। দেখো 3-এর কোনো জোড়া নাই, 7-এর জোড়া রয়েছে। এরপরে দেখো আসলে কিন্তু এই সংখ্যাটা কি হবে, যে এখানে 7 জোড়াবিহীন সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে না। তাহলে আমরা এখানে একটু লিখতে পারি যে এখানে 3 জোড়াবিহীন, এখানে 3 জোড়াবিহীন, এই কথাটি একটু সুন্দরভাবে উপস্থাপন করবে। আর এই যে এই বাংলা কথাটা লিখছে, এটা কিন্তু একটা অঙ্কে একটু ভালো করে শিখলে প্রতিটা অঙ্কেই কিন্তু একই কথা। এখানে 3 জোড়াবিহীন, অতএব তাহলে কি আমরা লিখতে পারি, সুতরাং সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। সুতরাং একটু এইভাবে একটু লিখে নিও তোমরা, সংখ্যাটি পূর্ণবর্গ নয়। সংখ্যাটি কি নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখব, যেইটা জোড়াবিহীন ওইটা। তাহলে দেখো যে আমরা এইভাবে লিখতে পারি 147কে 147কে অথবা 147 সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করলে, কত দ্বারা গুণ করলে, 3 দ্বারা গুণ করলে, দেখো 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। কি হবে, সংখ্যাটি পূর্ণবর্গ হবে, সংখ্যাটি পূর্ণবর্গ হবে। ঠিক এইভাবে একটু লিখবে তোমরা। এরপরে দেখো তাইলে কিন্তু আমরা লিখতে পারি যে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। কি লিখবে, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা লিখবে হলো যে, তাহলে উত্তর কিন্তু 3 হলো। এইভাবে কিন্তু তাহলে প্রথমে কি করবে, একটু সংখ্যাটাকে সুন্দরভাবে একটু বিশ্লেষণ করবে 3 দিয়ে। আমরা কিন্তু ইতিপূর্বেও কিন্তু বলেছি যে সংখ্যাগুলোকে অবশ্যই তোমরা যে কোনো তোমরা মৌলিক সংখ্যা 3, 2, 3, তারপরে তোমার হলো 5, 7, 11, 13, 23 যেভাবে ভাঙতে পারো একটু ভাঙার চেষ্টা করবে, ভাঙে যেটা দিয়ে মিলবে সেইটা। যদি কোনো সংখ্যা জোড়া না মিলে, তাহলে জোড়া না মিললে সেটা জোড়াবিহীন, সুতরাং সংখ্যাটি পূর্ণবর্গ হবে না। অর্থাৎ এই জোড়া থেকে যদি 3-এর জোড়া থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো। অনেকে অনেকভাবে ভাষায় লেখে, এভাবে লিখতে পারো। তাহলে 147 সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন দেখো আমরা নিব হচ্ছে যে 3-এর খ নাম্বার প্রশ্ন নিব। যে 3-এর খ নাম্বারে রয়েছে হলো, দেখো যে প্রথমে কিন্তু সুন্দরভাবে তোমরা সংখ্যাটি নিবে 384। এটা যেহেতু একটা জোড় সংখ্যা, তাহলে এটা 2 দিয়ে যাবে। তোমরা কিন্তু মুখস্থ করবে না, 2 দিয়ে ভাগ করলে কত হয় সেটা দেখো। আমরা একটু দেখছি যে মূলত সংখ্যাটা কী ছিল, 384 ভাগ হচ্ছে দেখো 2 দিয়ে ভাগ করলে 192। তাহলে দেখো 2 দিয়ে যায় 192। এইবার দেখো 192কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, দেখো তাইলে কি হয়, হ্যাঁ তাইলে কিন্তু দেখো 2 দিয়ে ভাগ করলে কিন্তু 96 হয়। 2 দিয়ে ভাগ করলে 96। এরপরে দেখো এখন সহজ হয়ে গেছে, 48 দুগুণা কিন্তু 96। এরপরে দেখো 48কে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে কিন্তু 48কে 2 দিয়ে ভাগ করা গেলে 24, এবং 24কেও কিন্তু 2 দিয়ে ভাগ করা যায়, সেটা কিন্তু 12, এবং 12কেও কিন্তু 2 দিয়ে ভাগ করা যায়, সেটা 6, এবং 3 দুগুণা 6। সর্বশেষে আমরা যে উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম। এখন দেখো আমরা কি করব, যে সুতরাং 384 একে একটু আমরা একটু লিখি যে 2 গুণন 2 কয়টা আছে, তারপরে দেখো আবার 2 গুণন 2 4টা, এরপরে দেখো আবারও 2 গুণন 2, এবং আরও একটা রয়েছে 2 গুণন 3।
এখন আমরা যদি একটু জোড়া মিলাইতে যাই তাহলে দেখো 2 গুণন 3 এক জোড়া, এবং দেখো 2 গুণ আরও এক জোড়া পেলাম। এরপরে দেখো আরও এক জোড়া, 2 গুণন পেলাম এক জোড়া, 2 জোড়া, 3 জোড়া। এরপরে সবশেষে 2 এবং 3-এর জোড়া নাই, তাহলে এটাও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমরা কি লিখতে পারি যে ওই যে আগের ভাষা, এখানে 3 ও 2 জোড়াবিহীন। এখানে আমরা একটু এইভাবে লিখতে পারি যে ছোট সংখ্যা আগে লিখলাম 2 2 3 জোড়াবিহীন, 2 3 জোড়াবিহীন। তাহলে কিন্তু আমরা বলতে পারি সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে কি লিখবো আমরা? এবারে কিন্তু লিখবো অতএব সংখ্যাটি পূর্ণবর্গ নয়, সংখ্যাটি পূর্ণবর্গ নয়। কি করব আমরা এক্ষেত্রে? যদি আমরা 384 সংখ্যাটিকে 384 দেখো সংখ্যাটিকে 3 গুণন 2 অর্থাৎ 2 গুণন 3 বা 6 দ্বারা গুণ করলে, দেখো সবশেষে কিন্তু দুইটা সংখ্যা গুণ করে লিখে দিতে হবে। তাহলে 6 দ্বারা গুণ করলে সংখ্যাটি, 6 দ্বারা গুণ করলে সংখ্যাটি কি হবে? দেখো 6 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, সংখ্যাটি পূর্ণবর্গ হবে এইভাবে। তাইলে কিন্তু আমরা লিখতে পারি যে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কত? এবার কিন্তু উত্তর হলো 6। এইভাবে একটু লিখে দেবে। এখন যদি আমরা দেখো আবার একটু বিশ্লেষণ করি যে কিভাবে কিন্তু করেছিলাম অঙ্কটি। দেখো যে প্রথমে 384কে 2 দিয়ে ভাগ করলে 192, আবার 2 দিয়ে ভাগ করলে 96, আবার 2 দিয়ে ভাগ করলে 48, আবার 2 দিয়ে ভাগ করলে 24, আবার 2 দিয়ে 12। যে পর্যন্ত মৌলিক সংখ্যা সর্বশেষ না বের হয় সেই পর্যন্ত ভাগ করতে থাকবে। এরপরে দেখো কিন্তু আমরা প্রতিটি সংখ্যা কিন্তু জোড়ায় জোড়ায় মিলাইলাম, এবং 3 আর 2 জোড়াবিহীন। তাহলে বলবো যে 2 আর 3 যেহেতু জোড়াবিহীন তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ নয়। 3 আর 2 যদি জোড়ায় থাকতো তাহলে কিন্তু পূর্ণবর্গ হতো। তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু লিখে দিতে পারি যে 384 2 বা 3 অর্থাৎ দুইটা যদি 3টা বাসে 3টাই গুণ করবে, 2টা বাসে 2টাই গুণ করবে, 6 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এইটাই আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছো। দেখো 3-এর ক খ করলাম, এখন আমরা গ নাম্বার অঙ্কটা করব। যে দেখো এখানে কিন্তু আগে থেকে যে সংখ্যা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, মানে যে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা কিন্তু গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখো প্রথমে 3-এর গ নাম্বার লিখব। লিখে আমাদের প্রধান কাজ হচ্ছে 1470, এইটাকে আগে একটু সহজভাবে একটু এক জায়গায় লিখে তাহলে আমরা কি করব? প্রথমে একটু দেখো তোমরা যারা মুখে ভাঙতে পারো, একটু মানে হাতে কলমে ভাঙতে পারো, ভেঙে নিবা। আর দেখো আমি একটু যে 1470 ক্যালকুলেটরের সাহায্যে একটু ভাঙা শিখিয়ে দেই। এটা ভাগ করব প্রথমে 2 দ্বারা, 2 দ্বারা ভাগ করলে দেখো হয়ে যায়। তাহলে 2 দ্বারা ভাগ করলে কিন্তু হচ্ছে 735 হয়। এরপরে দেখো যেহেতু এটা বিজোড় সংখ্যা, এটা 2 দিয়ে হবে না, তাহলে কিন্তু এটা আমরা 2 দিয়ে, তারপরে তোমরা যদি একটু দেখতে চাও দেখে নিবে। দেখো দেখলে কিন্তু এই যে 367.85 এটা কিন্তু হবে না। তাহলে অবশ্যই কী লিখবো? 735 ভাগ হচ্ছে 3 দিয়ে ট্রাই করব। 3 দিয়ে ট্রাই করলে দেখো 245 আসে, যে 3 দিয়ে ভাগ করলে 245 হবে আসে। এরপর দেখো এটাকে কিন্তু অবশ্যই 3 দিয়ে ভাগ করলে কিন্তু আর হবে না, এটা হলো 5 দিয়ে ভাগ করতে হবে। দেখো 5 দিয়ে ভাগ করলে কিন্তু এটা হলো তোমার 49। তাহলে কিন্তু আমরা বলতে পারি 735কে ভাগ করলে 49, তাহলে কিন্তু এটা 7 7টা 49 হবে। এখন আমরা যে 1470 এইটার ক্ষেত্রে একটু লিখবো 2 গুণন 3 গুণন 5 গুণন 7 গুণন 7। এখানে কিন্তু দেখো যে কারো জোড়া নাই, 2 গুণন 3 গুণন 5 গুণন অর্থাৎ 7 গুণন 7-এর একমাত্র জোড়া আছে, আর কারো জোড়া নাই। তাহলে কিন্তু আমরা এখানে বলতে পারি যে এখানে আমাদের কিন্তু যে 2 3 ও 5 কমানা ব্যবহার করে আমরা 5 লিখবো, 2 3 5 জোড়াবিহীন। আচ্ছা যেহেতু এটা জোড়াবিহীন তাইলে কিন্তু আমরা বলতে পারি যে এটি পূর্ণবর্গ সংখ্যা নয়, অথবা আমরা কি বলবো যে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এক্ষেত্রে আমরা একটা কথা লিখতে পারি, সেটা হলো যে 1470কে 2 গুণন 3 গুণন 5 বা দেখো 3 5 15 30, 30 দ্বারা গুণ করলে, 30 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সংখ্যাটি কি হবে? তোমার পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা এইভাবে একটু লিখতে পারি। তাইলে কিন্তু আমরা এখন বলতে পারি যে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। কি লিখবে তোমরা? নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে আমার
30 এইভাবে লিখবে। তাহলে কিন্তু আমরা দেখো যথারীতি অঙ্কগুলো এইভাবেই করে আসতেছি যে প্রথমে কিন্তু অবশ্যই আমরা কি করব, সংখ্যাটিকে আগে যে কোনো মৌলিক সংখ্যা দিয়ে 2 দিয়ে 3 দিয়ে 5 দিয়ে 7 দিয়ে কী সংখ্যা দিয়ে যায় সেটি দিয়ে কিন্তু একটু ভাগ করব। ভাগ করার পরে সেগুলো একটু জোড়ায় মিলাবো। দেখো জোড়ায় মিললে মিলে গেলে মিলো, না মিললে যেটা জোড়াবিহীন থাকবে সেই সংখ্যা দ্বারাই 2টা 3টা বাছলে গুণ করে দিব। এইভাবে কিন্তু দেখো যে আমরা 3টি অঙ্ক দেখালাম। সর্বশেষ অঙ্ক রয়েছে গ নাম্বার। দেখো এটা কিন্তু দেখো যে 23,805 যে গ নাম্বারে রয়েছে। প্রথমে আমরা লিখব 23 দিয়ে আমরা 2 দিয়ে ভাগ করলে কিন্তু যায় না, তাহলে দেখো এটা 3 দিয়ে ভাগ করি। 3 দিয়ে ভাগ করলে কিন্তু দেখো 7935, এটা কিন্তু 2 দিয়ে গেল না, 3 দিয়ে ভাগ করলে কিন্তু দেখো 7,935 এই সংখ্যাটি দিয়ে যায়। এরপর দেখো আমরা এই সংখ্যাটিকে একটু ভাগ করব হলো 3 দিয়ে। 3 দিয়ে দেখো যায় কি না, হ্যাঁ 3 দিয়ে যদি ভাগ করি তাহলে এই সংখ্যাটি কিন্তু দেখো যে 2645। এরপরে দেখো যেহেতু 45 আসছে তাহলে এটা কখনোই 5 যেহেতু 3 দিয়ে যাবে না, সরাসরি 5 দিয়ে ভাগ করলাম। দেখো 5 দিয়ে ভাগ করলে হলো 529 হয়। যে পর্ব 2-এ কিন্তু এরকম একটা অঙ্ক করেছি যে 529কেই কিন্তু আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছি, সেটা কিন্তু 23 529। তাহলে এখন দেখো প্রথমে আমরা কি করব, 23,805কে আমরা একটু দেখো 3 গুণন 3 গুণন 5 গুণন 23 গুণন 23 এইভাবে একটু লিখলাম। এখানে দেখো এখানে 3 গুণন 3 এর জোড়া রয়েছে, গুণন 5-এর কোনো জোড়া নেই, 23 গুণন 23-এর একটা জোড়া রয়েছে। তাহলে কিন্তু এখানে দেখো 5 জোড়াবিহীন। এখানে আমরা একটু লিখতে পারি এখানে 5 হলো আমাদের জোড়াবিহীন, এখানে 5 জোড়াবিহীন। তাহলে কিন্তু একটা কথা একেবারে স্পষ্ট যেটা বলে আসতেছি যে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। দেখো সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, এইভাবে আমরা একটু লিখে নিলাম। এরপরে দেখো তাইলে কি করব, এখন আমরা এই সংখ্যাটিকে তাইলে 23,805কে বা এই সংখ্যাটিকে এইভাবে একটু লেখো যে সংখ্যাটিকে কি করব আমরা 5 দ্বারা, এখানে যেহেতু একটাই জোড়াবিহীন রয়েছে এটা 5 দ্বারা গুণ করলে, কি করতে বলছিল, গুণ করে। এখানে কিন্তু গুণ করতে বললে গুণ করবে, ভাগ করতে বললে ভাগ করবে, অঙ্কের প্রসেস কিন্তু একই। দেখো 5 দ্বারা গুণ করলে কি হবে তোমার, যে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তাহলে কিন্তু আমরা বলতে পারি নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। কি লিখবে তোমরা, যে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হলো আমাদের কত, 5। এইটাই কিন্তু আমাদের উত্তর। যে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো যে প্রথমেই কিন্তু সুন্দরভাবে তোমরা এভাবে একটু উৎপাদকে যে কোনো মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করে দেখবে ক্যালকুলেটরে কোনটা দিয়ে যে ভাগফল মিলে যায়। তাহলে এখানে দেখো প্রত্যেক জোড়ায় মিলে গেলে সেটা আমরা গ্রহণ করব না, যেটা জোড়াবিহীন থাকে সেটাইকেই আমরা জোড়াবিহীন, সংখ্যাটি পূর্ণবর্গ নয়। ওই সংখ্যাটিকে ওই যেটা বাঁচবে জোড়াবিহীন থাকবে ওইটা দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।